আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আগামী কৃষির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার এই যে পাশের আম গাছটিতে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগিং করা হয়েছে। এই ব্যাগিং টেকনোলজি অ্যাকচুয়ালি 2017 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত প্রচুর সাড়া ফেলেছে কিন্তু কৃষি উদ্যোক্তাদের মাঝে, কারণ এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা স্পেশালাইজড মার্কেট তৈরি হয়ে গেছে। আমাদের নিজেদের দেশি অর্থাৎ কৃষি উদ্যোক্তা বেশি দামে বিক্রি করতে পারছে এই ব্যাগিং এর আম, সাথে সাথে কিন্তু এক্সপোর্ট অপরচুনিটি বেড়ে যাচ্ছে এবং এক্সপোর্ট করার যে কোয়ালিটি সেটা কিন্তু এই ব্যাগিং এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যে কারণে কৃষি উদ্যোক্তারা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে এটা করছে। আমরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে কখন করা হয়, কিভাবে করতে হয় এবং হচ্ছে কি বলা যায় যে এটার লাভ কি, এক্সপোর্টের ক্ষেত্রে কতটুকু হেল্প করে এবং অন্যান্য বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শরফউদ্দিন, যিনি এই আমের ব্যাগিং প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতেও করতে থাকবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে উনি হচ্ছে ব্যাগিং প্রযুক্তি বাংলাদেশে আসার ক্ষেত্রে কিন্তু একবারে পাইওনিয়ার। সো এমন একজন ব্যক্তি কিন্তু আমাদের সাথে আছেন। আজকে আমি যেটা বলছিলাম যে ব্যাগিং প্রযুক্তি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা ছোট্ট আকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের পর্বে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমের ফলন আমাদের এখানে তো খুব ভালোই দেখছি এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাগিংও হচ্ছে। প্রথমে আপনার কাছ থেকে একটু জানবো সংক্ষেপে যে এই ব্যাগিং প্রযুক্তি বাংলাদেশে কবে আসলো এবং বর্তমানে এর অবস্থানটা কেমন? ধন্যবাদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অতীতে কিন্তু এই ফ্রুট ব্যাগিং বা ব্যাগিং এটা বাংলাদেশে ছিল না। আমরা 2017 সালে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য এই প্রযুক্তিটি উদ্ভাবন করা হয় এবং এই প্রযুক্তিটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবন করা হয়েছে। আর এটা এখন বর্তমানে এবং যখন এটা প্রথম শুরু হয়েছিল তখন আসলে খুবই স্বল্প পরিসরে শুরু হয়েছিল এবং বর্তমানে আজকে 2023 সাল, এখন মোটামুটি 13 থেকে 14 কোটি আমে ব্যাগিং করানো হয়। চমৎকার ব্যাপার। 13 থেকে 14 কোটি আমে কিন্তু ব্যাগিং করানো হচ্ছে এবং এখন কিছুদিন আগেও আমি দেখতাম, 1 বছর আগেও কিন্তু অনেকে এটা নিয়ে সন্দিহান ছিল যে ব্যাগিং প্রসেসটা ভালো কিনা, বাট এখন কিন্তু সবাই একবারে বুক ফুলিয়ে বলতে পারে যে ব্যাগিং টেকনোলজি যে বেস্ট টেকনোলজি আমের ক্ষেত্রে। এখানে একটা অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনার জন্য হয়তো ভালো লাগবে। যে আমরা যখন শুরুর দিকে মানে 17 বা 18 সালে একজন চাষি 10,000 ব্যাগিং করলে সে মনে করতো যে আমি মনে হয় অনেক বেশি করে ফেলছি, অনেক বড় রিস্ক নিয়েছি। আমি গতকালকে একটা চাষির সঙ্গে কথা বললাম যে সে এই বছর 18 লাখ ব্যাগিং করবে, মানে একজন চাষি একটা বাগানে মানে তার টোটাল বাগান লিজ দেওয়া আছে, সে এখন প্ল্যান হলো তার এতগুলো সে ব্যাগিং করবে। এবং ওই যে আগে যে মানুষের মধ্যে একটা নেতিবাচক প্রচারণাও ছিল, অনেকে বলতো যে না ভাই রিস্ক না, এখন কিন্তু চাষিরা ওই বিষয়টা আর গুরুত্ব দেয় না এবং তারা যেহেতু নিজেরা করে এটা লাভবান হয়েছে এই জন্য তারা নিজেরাই এর পরিমাণটা নির্ধারণ করছেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমরা যাব যে এই যে ব্যাগিং প্রযুক্তি এটা কতটুকু আসলে কেন করা হয়? ব্যাগিংটা আমি কেন করবো? একজন কৃষক তার হচ্ছে 1000 গাছ থাকুক অথবা 10টা গাছ থাকুক অথবা একটা গাছ থাকুক, সে ব্যাগিংটা কেন করবে? এর যে উপকারিতা বা এর মূল এটা যদি একটু আসলে এটা আমি দুই আঙ্গিকে এই উত্তরটা দেব। একটা হলো যদি আপনি আমাদের গবেষণার আঙ্গিকের কথা চিন্তা করেন, আসলে আমরা এক্সপোর্ট মার্কেটে ঢুকতে পারছিলাম না। সেদিক থেকে বিজ্ঞানীদের একটা ইচ্ছাই ছিল যে আমরা কিভাবে বাংলাদেশে আমরা এক্সপোর্ট মার্কেটে দিতে পারবো। এবং আপনি জানেন যে এই প্রযুক্তি উদ্ভাবনের পর থেকে এখন পর্যন্ত আমরা এক্সপোর্ট করতেছি এবং গত বছর আমরা 1738 মেট্রিক টন আম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পৃথিবীর 29টা দেশে এক্সপোর্ট করেছি। এটা হলো এদিকে আগের চেয়ে বাড়ছে। হ্যাঁ, এটা বাড়ছে। এটা তো আপনার এক সময় ছিল না, তারপরে 150 থেকে শুরু করে এখন এই অবস্থায় আসছে। দ্বিতীয় কথা যদি আপনি আমরা বলতে চাই যে আসলে দেখেন এখন নিরাপদ খাদ্য বা নিরাপদতা, খাদ্যের যে নিরাপদ এই বিষয়টা নিয়ে কিন্তু আমার সবাই কনসার্ন। এবং আপনি যদি আমের ক্ষেত্রে আসেন তাহলে চাষিরা কিন্তু অনেকবার স্প্রে করতেন এবং আমরা 2006-07 সালের দিকে একটা সার্ভে করেছিলাম, তখন আমরা দেখেছি যে যেগুলো মাঝারি মানে মধ্যম মৌসুমী আম এগুলো তারা 8 থেকে 10 বার স্প্রে করে। আর যেগুলা লেট, তখন আসলে 89 ছিল সবচেয়ে লেট, আমরা দেখছিলাম যে 30 বারের বেশি স্প্রে করে। তা আসলে একটা আমে যদি 30 বার স্প্রে করা হয় তাহলে সেখানে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। আর একটা বিষয় হলো যে তারা কখনো এই যে একটা ইন্টারভেল, আপনি স্প্রে করার কতদিন পরে আমটা খাওয়া যাবে না, এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। হয়তো সে আজকে স্প্রে করেছে, 2 দিন পরে আম হারভেস্ট করে ওটা মার্কেট করেছে এবং আমরা ভোক্তা খেয়েছি। এই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। এবং আপনি যদি ব্যাগিং করে আপনি দেখেন যে এই আমটা হয়তো আরো 60 দিন পরে হারভেস্ট হবে। এই 60 দিন এই আমের মধ্যে কোনো ওষুধ পড়ার কোনো নাই।
রেসিডিউ থাকবে। তাহলে আপনার বালাইনাশকের যে ঝুঁকিটা এটা সম্পূর্ণ এটাতে মিনিমাইজ করা যাচ্ছে। সেকেন্ড হলো যে এই যে 10 বার বলেন আর 30 বার বলেন যে সে যে বালাইনাশক ব্যবহার করবে, এই জন্য কিন্তু তার হিউজ খরচের একটা বিষয় আছে। Yes. এবং অনেক সময় আমরা এরকম শুনছি চাষি বলছে যে স্যার আম চাষ করে তো কিছু থাকে না, সব কেন? খরচ হয়ে যায় খালি স্প্রে ওই স্যার ওষুধের দোকানে দিই, সারের দোকানে দিই, এখন তো আমার নিজের কিছু থাকে না। বাস্তবতা হলো আপনি জানেন যারা আম চাষ করেন জমিটা লিজ নেই, তারপরে সারের দোকানে সার বাকি নেই, ওষুধের দোকানে ওষুধ বাকি নেই, এই সব বাকি পরিশোধ করতে যে আসলে সে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে না। কিন্তু এখন আপনার ইকুয়েশন খুবই ইজি। একটা আমে যদি ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করা হয়, জাস্ট 3 থেকে 4 বারের বেশি ওষুধ দেওয়ার কোনো সুযোগ নাই, যে জাতি হোক। এরপরে থেকে তার ওষুধের খরচ শেষ। এরপরে সে হারভেস্ট করে বাজারজাত করবে। এবং এখন যে লাভটা, এটা হলো খুব ক্যালকুলেটিভ লাভ। আপনি এখনই বুঝবেন যে আপনার এই বাগান থেকে, এই গাছ থেকে কত টাকা লাভ আসতে পারে। আরেকটা বিষয় হলো এটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। আপনি জাস্ট এই আমটা সেভ করলেন, এই গাছটা সেভ করলেন, আপনার কোনো প্রকৃতির কোনো কিছুকে সে ক্ষতিগ্রস্ত করবে না। এবং এগুলো কিন্তু কাগজের ব্যাগ। অনেকে আবার ভুল করে বলে পলি ব্যাগ, আসলে পলি না, এটা কাগজের ব্যাগ। এবং এটা পানিতে কিন্তু আপনার ইজিলি, এটা কাগজ যেভাবে নষ্ট হয়ে যায়, এই ব্যাগ মাটিতে পচে যাবে। তার মানে এটা ব্যবহারের পরে যদি প্রকৃতিতে পড়েও থাকে, এটা কিন্তু একসময় এটা মাটির সাথে মিশে যাবে, ডিকম্পোজ। যেমন পলিথিন নিয়ে একটা সমস্যা আপনারা জানেন যে বর্তমানে পেয়ারাতে প্রচুর পলিব্যাগ ব্যবহার হচ্ছে এবং এর পরিমাণটা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমরাও চিন্তিত যে এই পরিমাণ বাড়তে থাকলে একসময় হয়তো এই পলিথিনই আমাদের পরিবেশের জন্য একটা হুমকি হবে। সেক্ষেত্রে এই ব্যাগগুলা অনেকটা পরিবেশ বান্ধব এবং এখানে কোনো ঝুঁকি নাই। তাহলে এই যদি আপনার স্বল্প কথায়, একটা হলো আমাদের একটা টার্গেট ছিল এক্সপোর্ট, আর দেশের টার্গেট হলো যে এটাকে নিরাপদ করা, 2 নম্বর হলো বিষের ব্যবহারটা কমায় নিয়ে আসা, আর পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, মানে নিরাপদ খাদ্য বা নিরাপদ আম বাজারে বিক্রি করা। তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, একটা জিনিস প্রযুক্তি খুবই ভালো, বাট সেটা যদি সঠিক সময়ে সঠিক উপায়ে যদি না করা হয়, তাহলে কিন্তু সেই প্রযুক্তির সুফল কিন্তু কৃষকরা বা কৃষি উদ্যোক্তা পাবে না। তো এখন যেটা আপনার কাছে আমরা জানতে চাই যে কখন অ্যাকচুয়ালি আমের কোন বয়সটাতে বা কোন স্টেজে এই বেকিংটা করতে হয়, এটা যদি আমাদের ডিটেল বলেন। আসলে গবেষণা করার সময় যখন প্রযুক্তি আকারে এটা বের হয়েছে, ওখানে স্পষ্ট করে 3টা কথা বলা আছে। একটা হলো আমের প্রাকৃতিক ভাবে ঝরা যখন বন্ধ হয়ে যায়। আপনি আজকে গাছের নিচে এসে দেখবেন যে প্রচুর আম পড়ে আছে, তার মানে এর এখনো ব্যাগিং করার সময় আসেনি। প্রাকৃতিক ঝরা যখন বন্ধ হবে, তখন গাছের নিচে প্রায় আম থাকবে না, অথবা 1টা 2টা থাকতে পারে। তাহলে এটা একটা বিষয়। 2 নম্বর হলো যেগুলো আগাম বা মধ্যম জাত, যেমন আপনি ন্যাংরা, খিসাপাত, গোপালভোগ বা এই জাতীয় যদি জাতগুলো হয়, আমরা বলছি যে গুটি বাঁধার 40 দিন পরে, মানে 40 দিনের আগে এই ড্রপিং পিরিয়ডটা কমপ্লিট হয় না। তাহলে 40 দিন পরে আপনি ব্যাগিং শুরু করতে পারেন, কিন্তু শুরু করে আরো 5-6 দিন কোনো সমস্যা নেই। কিন্তু লেট যে জাতগুলো আছে, যেমন আমরা বলি ফজলি, আশিনা, বারিয়াম 12, গরুমতি, আম্রপালি, বারিয়াম 4, তো এখন এই জাতগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে? এগুলো তো আসলে লেট। তো এই জনের ক্ষেত্রে বলা আছে যে এটা 60 দিন থেকে 65 দিন, এই সময় লেট ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে করতে হবে। তো ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটা আমরা বিজ্ঞানীরা খুশি না আর কি। আমি এপ্রিল মাসের 15 তারিখে এক চাষি বলছে যে আমি স্যার 80 নামে ব্যাগিং শুরু করে দিচ্ছি। আমি 80 নামে করছেন কেন? এখন তো খিসাপাতে আমি ব্যাগিং করার সময় হয়। তারা যেটা মনে করছে যে আমি যত আগে ব্যাগিং করব তত ভালো হবে, কিন্তু এখানে একটা রিস্ক কিন্তু আছে। চাষি হয়তো এটা ক্যালকুলেশন করে নাই যে এই 80 নামের ড্রপিং পিরিয়ড কিন্তু আরো ধরেন 1 মাস বাকি আছে, এবং একটা গাছের কিন্তু আরো 5 ভাগ আম ঝরে যেতে পারে। তাহলে উনি যদি ব্যাগিং কমপ্লিট করে, তাহলে আমটা কিন্তু অটোমেটিক্যালি ড্রপ করে ব্যাগের মধ্যে পড়বে, সে তো বুঝতেও পারবে না। তাহলে তার 2টা ক্ষতি হলো। একটা হলো যে আমটা ড্রপিং করলো, আর এই যে ব্যাগ যে ইউজ করছে এর একটা ভ্যালু আছে। তাহলে ধরেন একটা গাছে যদি 100টা ব্যাগে এরকম আম পড়ে থাকে, তাহলে কিন্তু সে এখন বুঝবে না, পুরো ব্যাগের দামটাই কিন্তু লস। তাহলে পরে সে কি বলবে জানেন? সে বলবে যে স্যার আমার ব্যাগিং করে তো আম ড্রপিং হয়ে গেছে। এই জন্য আমাদের পরামর্শ হলো যে প্রত্যেকটা জাতের যে সময়টা, আপনি ফার্স্ট ব্যাগিং করবেন কোনটা, যদি গোপাল ভোগ করেন, তারপরে কোনটা করবেন খিসাপাত, তারপরে ন্যাংরা, তারপরে ফজলি, তারপরে আম্রপালি, তারপর বারিয়াম 4, তারপর আশিনা। যে ব্যাগিং করার আগে অবশ্যই কিন্তু এই আমগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে, অর্থাৎ স্প্রে করে নিয়ে, একটা ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিয়ে, তার 1 ঘন্টা পর দুটো জিনিস বলা আছে। একটা হলো শুকালে ব্যাগিং করবেন, আর এখন যে আবহাওয়া, আসলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। আসলে শুকালে ব্যাগিং করবে, যেন ভিজে অবস্থায় না করি। তো প্রিয় দর্শকরা, আমরা ব্যাগিং সম্পর্কে কিন্তু কয়েকটি তথ্য জানলাম, যে কখন করতে হবে এবং কেন করতে হবে। তো এর সাথে যেটা হচ্ছে যে কিভাবে করতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে ব্যাগিং না করলে কিন্তু এখান থেকে পানি ঢুকবে, পানি ঢুকে কিন্তু আমটা ভিতরে নষ্ট হয়ে থাকবে, আপনার ব্যাগিং এর যে সুফল সেটা পাবেন না। তো চলুন ছোট করে দেখে আসি কিভাবে একটা আমে ব্যাগ পরানো হয়।
এখন আপনার কাছ থেকে একটা সংক্ষেপে আমরা জানতে চাই যে এই যে এক্সপোর্ট করার ক্ষেত্রে, কারণ এখন তো এক্সপোর্ট অপরচুনিটি বেড়ে গেছে বিভিন্ন দেশে, এক্সপোর্ট হচ্ছে অলরেডি, এবং আমার মনে হয় যে আরো এক্সপোর্ট করা উচিত, কারণ বৈদেশিক মুদ্রা বা ডলার যদি আমাদের দেশে আসতে হয়, এটা কিন্তু একটা বিশাল একটা পাওয়ার কাজ করবে আমাদের দেশের ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে। এক্সপোর্টের ক্ষেত্রে বেগিং আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা বেগিং করতেই হবে কিনা, এটা যদি একটু আমাদের বলেন। আসলে আমরা যদি এক্সপোর্ট মার্কেটের কথা চিন্তা করে দেখি এবং বাংলাদেশে আমের উৎপাদনের দিকে দেখি, তাহলে আসলে বাংলাদেশের জন্য এক্সপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সপোর্ট করার জন্য ব্যাগিং আরো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনি বলে রাখি একটা ছোট্ট করে, যে এক্সপোর্ট করার জন্য আমের 3টা বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। আচ্ছা, একটা হলো এই আমটা অবশ্যই সুন্দর হতে হবে। আপনি যদি এখন একটু নন বেগিং আমটা দেখেন, এই যে এই আমের যে অবস্থা হয়েছে, এটা কিন্তু তার অলরেডি এক্সপোর্ট পটেনশিয়ালিটি হারিয়ে গেছে। স্পট আছে, স্পট অলরেডি, এবং আরো সামনে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু আরো কালো হয়ে যাবে। তাহলে আপনার রপ্তানিযোগ্য আম হবে সুন্দর এবং আকর্ষণীয় রঙের, তাহলে এটা নাই। এবং আপনি এগুলো দেখেন, এখানের মধ্যে যে 4-5টা আম আছে, সবগুলারই স্পট চলে আসছে। এখন স্পট চলে আসে, বড় হবে যখন তখন আরো স্পট গাঢ় হবে। এটা যদি সুন্দর রাখতে চান, আপনার ব্যাগিং এ যেতে হবে। দ্বিতীয় কথা হলো যে এই আমের মধ্যে আপনার কোনো রোগ বা পোকার আক্রমণ থাকা যাবে না, রোগের কোনো চিহ্ন থাকা যাবে না, পোকার কোনো লার্ভা পিপা এর মধ্যে যেন না থাকে, এবং এটা আপনাকে নিশ্চিত করে দিতে হবে, যেটা নন ব্যাগিং আমে কখনো সম্ভব না। সম্ভব না কেন? যে অনেক সময় দেখা যায় যে আপনার এর মধ্যে লার্ভাল স্টেজ থাকে, ওটা দেখা যায় 7 থেকে 14 দিন। আপনি হারভেস্ট করে এক্সপোর্ট করে দিলেন, পরে ওখানে যে দেখা গেল যে না, এর মধ্যে লার্ভা পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই রিস্ক নিয়ে আমরা কখনো এক্সপোর্ট করবো না। থার্ড হলো যে চাষিরা অনেক বালাইনাশক ব্যবহার করেন, এবং বালাইনাশক ব্যবহার করার পরে এই আমার ভোক্তা যখন আমটা খাবেন বা ইম্পোর্ট করার পরে যখন আমটা তারা খাবেন, এর মধ্যে যেন কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে, এটা আমাকেই নিশ্চিত করে দিতে হবে, মানে চাষিকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা যেটা, যখন আপনি কমনলি বিভিন্ন জায়গা থেকে আম আসছে, আপনি নিশ্চিত না যে এই চাষি কতদিন আগে স্প্রে করেছে, এবং প্রত্যেকটা ওষুধের কিন্তু আবার একটা দিন আছে, ইন্টারভেল আছে। যেমন আজকে স্প্রে করেছেন, আগামী 7 দিন এটা খাওয়া যাবে না, এটা স্প্রে করেছেন, এটা 10 দিন খাওয়া যাবে না। আসলে এটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য যদি আপনি যদি আমরা আগে এটা বলে দিই যে সমস্যা নেই, এখন থেকে খাওয়া যাবে। হ্যাঁ, যেমন আপনি ইন শর্ট যদি দেখেন যে আমটা ব্যাগিং করা হয়েছে, এটা ব্যাগের মধ্যে কমপক্ষে 42 দিন থাকে। এই 42 দিনের মধ্যে এই আমে কোনো ওষুধ ব্যবহার করা নাই, এর মধ্যে কোনো রোগ বা পোকার আক্রমণ থাকবে না। কারণ যদি কোনো পোকাও যদি এর মধ্যে ডিম পড়ে থাকে, যদি ফ্রুট ফ্লাই সাধারণত ডিম পাড়ে, তাহলে ওর সব স্টেজ কমপ্লিট হয়ে যাবে, মানে আপনি এই ব্যাগের মধ্যে পোকা পাবেন, মানে আমের মধ্যে থাকার সম্ভাবনা নাই। আর একটা জিনিস হলো যে ব্যাগের মধ্যে আম কিন্তু আকর্ষণীয় রঙের হতেই হবে। তো তাহলে বাংলাদেশের যেহেতু আবহাওয়াটা এরকম হলো যে আপনার হিউমিড, এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আমের সিজনে, এটা যদি আমরা ধারাবাহিকভাবে এক্সপোর্ট মার্কেটটা বাড়াতে চাই, তাহলে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে গ্যাপ অনুসরণ করে ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে আম উৎপাদন করতে হবে, তাহলে আমাদের রপ্তানিটা ভালোভাবে এবং সাস্টেনেবল হতে পারতে থাকবে। ধন্যবাদ। এর সঙ্গে এবার আমি একটু অ্যাড করতে চাই যে এই যে কিছুদিন আগে দেখলাম যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলে কিন্তু প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিলা একবার। হ্যাঁ, এবং কালকে আমাদের গাজীপুরে বৃষ্টি হয়েছে, হালকা শিলাবৃষ্টি হয়েছে, বাট বেশি না। মানে এই শিলাবৃষ্টির ক্ষেত্রে কিন্তু ব্যাগিং আপনাকে, কারণ একটা শিলা যদি এর উপরে পড়ে, সে আমটা কিন্তু আস্তে আস্তে মানে থেতলে যাবে, বড় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে হারভেস্ট স্টেজে। বাট আপনার যদি ব্যাগিং করা থাকে, তাহলে কিন্তু একবার প্রোটেক্ট। যেহেতু আপনি একটা ভালো প্রসঙ্গ আনছেন, আমি একটু অ্যাড করে নিই যে শিলাবৃষ্টিটা পড়বে কোথায়, এই যে কোনো একটা জায়গায় পড়লে এটা স্লিপ করে যাবে, কিন্তু আমের উপরে যেখানেই পড়ুক, ওখানে কিন্তু আপনার একটা কালো স্পট হয়ে যাবে, এবং এই আমটা কখনোই পাকবে না। তো এটা একটা বাংলাদেশের মতো, যেখানে আপনার কোনো কিছু প্রেডিকশন করা যায় না, এবং আপনি আজকে যাদের ব্যাগিং কমপ্লিট হয়ে আছে, এবং তারা অনেকটাই নিশ্চিত থাকবেন যে শিলাবৃষ্টি বৃষ্টি দিয়ে তার কোনো, মানে সে নিশ্চিত সে ঘুমাবে। আর যার ব্যাগিং করা নাই, সে কিন্তু মনে মনে মানে খুবই চিন্তা করবে যে কি হলো আজকে শিলাবৃষ্টিতে আমার আমগুলো মানে সব নষ্ট হয়ে গেল। সো এটা কিন্তু আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন যেটা নিয়ে আমরা কথা বলবো, যে অনেকেই জিজ্ঞেস করে যে একটা আমি একটা ব্যাগ পরাবো, ঠিক আছে, এটা আসলে পরবর্তীতে আমি 1 কেজি আমি বিক্রি করবো কত, এই ব্যাগের টাকাটা আমি তুলতে পারবো কিনা, আবার লাভ করতে পারবো কিনা, এর ব্যাখ্যাটা যদি আপনি সুন্দর করে বুঝিয়ে দেন আমাদের কৃষি উদ্যোক্তার জন্য। ধন্যবাদ। আসলে চাষির যতক্ষণ লাভ না হবে ততক্ষণ সে এটা করবে না, অবশ্যই না। এটা কিন্তু চিরসত্য কথা। আপনাকে যদি সামগ্রিকভাবে একটা ছোট্ট উত্তর দিই, সেটা ক্লিয়ার যে এটা বাংলাদেশে শুরু হওয়ার পর থেকে এখন 13-14 কোটি আমে ব্যাগ পরানো হয়, মানে চাষিদের কাছে এটা লাভজনক বাড়তেছে। হ্যাঁ, এটা প্রতি বছর বাড়ছে। তাহলে এটা চাষিদের কাছে লাভজনক। আসলে লাভজনক কিভাবে হচ্ছে, এটা আসলে আমি একটু এক্সপ্লেন করি, এটা আমাদের সবার জন্য ক্লিয়ার হবে। ধরুন আমাদের খিরসাপাত আমের কথা ধরি, এটা মোটামুটি 1 মণ আমে 140টা আম ধরে, 1 মণ আমে 140টা আম ধরে। তাহলে এই 140টা আমে যদি সে ব্যাগিং করে, অনেকে বলে ব্যাগের দাম ধরেন 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা। নর্মালি আপনি যদি ধরেন, এটা আমরা দেখেছি
এভারেজে 4 টাকা হলো ব্যাগের দাম, আর পরানোর জন্য আর একটা খরচ আছে 1 টাকা ধরে আচ্ছা, নেন, তাহলে আচ্ছা, 5 টাকা খরচ। yes। তাহলে 140টা আমের 5 টাকা করে আপনি খরচ, তার মানে হলো 500 টাকা। আমরা যদি 1 কেজির মধ্যে আসি না, ইজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার 500 টাকা আর 540 200 700 টাকা তার অতিরিক্ত খরচ হচ্ছে প্রতি মণ আমের জন্য। আচ্ছা, আমরা যখন আমের দাম ক্যালকুলেট করি তখন বাজারে যদি এমনি আম থাকে 2000 টাকা, তাহলে এই 700 টাকা আমরা অ্যাড করে তারপরে মূল্য নির্ধারণ হয়। আচ্ছা, এবং এটার জন্য চাষির কিছু করা লাগবে না। আপনি দেখবেন যে ব্যাগিং আমের নির্দিষ্ট কিছু মার্কেট আছে যেখানে এইভাবেই আমটা কেনা বেচা হয়, মানে এটা এস্টাবলিশ মার্কেট আছে যে ব্যাগিং আম নিলে এই দামে এর নিচে আপনাকে কেউ বলবে না। ব্যাগিং আম নন ব্যাগিং দাম কখন বলবে না, মানে এটা এখন কিন্তু অনেকটা অ্যাপ্রুভড এবং বাংলাদেশে এইভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, এই জন্য আমরা যেটা দেখি যে প্রতি কেজি আম উৎপাদনের জন্য চাষির যে অতিরিক্ত যে খরচ টাকা হয় 20 টাকা হয়, আমরা যখন মূল্য নির্ধারণ করি তখন এই 20 টাকা অ্যাড করে একটু সারপ্লাস রাখি। আচ্ছা। এবং এখন পর্যন্ত কোনো চাষি বলতে পারবে না যে আমি সঠিকভাবে ব্যাগিং করে ভালো আম উৎপাদন করে ন্যায্য মূল্য পাইনি, এটা বলতে পারবে না। আর সবচেয়ে বড় কথা যে সাথে সাথে এক্সপোর্ট অপরচুনিটি আসতেছে এবং সেখান থেকে আরো দাম সে পাচ্ছে বেশি। এটা আমি এক্সপোর্টটা গুরুত্ব দিই না, আমি বলছি যে দেশীয় বাংলাদেশের দেশীয় মার্কেটের অনেক জায়গায় আপনার ভালো দামে আমার নিজের দেশের ভোক্তারাই খাচ্ছেন। দ্বিতীয়ত এই আমটার আপনার এক্সপোর্ট অপরচুনিটি তৈরি হয়ে আছে, আপনি ইচ্ছা করলে এটা এক্সপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই দাম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশ সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে আমের উৎপাদন যেভাবে বাড়ছে এক্সপোর্টটা সেভাবে বাড়ানোর জন্য, এবং আমরা আশা করছি যে চাষিরা অতি শীঘ্রই এর সুফল পাবেন এবং তখন এই ন্যায্য মূল্য পেতে আর কোনো অসুবিধা হবে না, এমনটি আমরা প্রত্যাশা করছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আজকে ভিডিওতে ব্যাগিং টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করলাম। কখন করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে সকল আমে সকল ধরনের জাতে কিন্তু একই সময় ব্যাগিং করা যাবে না, যেটা আজকের এই ভিডিওর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। যেমন আশ্বিনা বা লেট আমগুলোর ক্ষেত্রে কিন্তু 60 দিন পরে গিয়ে কিন্তু ব্যাগিং করতে হবে। আর নর্মাল যে মধ্যম সিজন বা সিজনাল যেগুলো আছে অথবা একটু আর্লি আছে সেগুলো কিন্তু 40 দিনের মাথায় আমের বয়স হলে তখন কিন্তু ব্যাগিং করতে হবে। সো এই জিনিসগুলো জেনে বুঝে সুন্দর করে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে ব্যাগিং করলে তবেই কিন্তু আপনি এই ব্যাগিং প্রযুক্তির যে সুফল সেটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। তো আশা করব আজকের এই ভিডিও দেখে আপনি ব্যাগিং প্রযুক্তিটা অনুসরণ করে লাভবান হবেন এবং আপনার আম বাগান থেকে আপনি প্রচুর পরিমাণ আম বেশি দামে বিক্রি করতে পারবেন এবং এক্সপোর্ট অপরচুনিটি আপনার বাগান থেকে তৈরি হবে, সে আশা ব্যক্ত করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাজীপুরের যে ফল বিভাগের যে গবেষণা মাঠ রয়েছে সেই মাঠ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।